দিল্লির এক বিলাসবহুল হাভেলির গল্প, যেখানে বাস করত অর্জুন মেহরা, এক ধনকুবেরের 10 বছর বয়সী উত্তরাধিকারী, যে স্কুলে বারবার ফেল করত। মা হারা অর্জুন শব্দকে ভয় পেত, কিন্তু তার স্কেচবুকে ছিল এক কল্পনার জগৎ। তার কঠোর বাবা বিক্রম মেহরা এই ব্যর্থতাকে কলঙ্ক মনে করতেন। এরই মাঝে ঘরে এলেন নতুন গৃহস্থালী সহায়িকা সানভি দেশমুখ। সানভি বুঝতে পারলেন অর্জুন বোকা নয়, সে শুধু রং আর গল্পের ভাষায় চিন্তা করে। যখন স্কুলের ব্যর্থতা এবং সমাজের টিপ্পনী অর্জুনকে গ্রাস করছিল, তখন সানভি প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এক কঠিন বাজি ধরলেন। ডিগ্রি ছাড়া এই নারী কি পারবেন সেই শিশুকে তার নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে, যাকে সবাই দুর্বল বলেছিল? এই গল্প সেই শিশুটির, যার নীরবতা পুরো শিক্ষা ব্যবস্থার ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। দিল্লির বসন্ত বিহারে অবস্থিত মেহরা হাভেলি বাইরে থেকে কোনো মহলের চেয়ে কম মনে হতো না। উঁচু দেওয়াল, ইলেকট্রনিক গেট, ঝলমলে গাড়ি আর প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা। এটি কোনো বাড়ি ছিল না, ছিল একটি দুর্গ। কিন্তু এই বিলাসবহুল দুর্গের ভেতরে একটি বাচ্চা ছিল, যার কণ্ঠস্বর দেওয়াল থেকে ধাক্কা খেয়ে ফিরে আসত। অর্জুন মেহরা। অর্জুন ছিল 10 বছর বয়সী, মেহরা গ্রুপের চেয়ারম্যান বিক্রম মেহরার একমাত্র উত্তরাধিকারী। সে শহরের সবচেয়ে দামি আন্তর্জাতিক স্কুলে পড়ত। তার নিজের ঘরে একটি মিনি থিয়েটার ছিল, সমস্ত প্রযুক্তিগত সরঞ্জাম উপস্থিত ছিল, এবং প্রতিদিন সন্ধ্যায় শিক্ষক তাকে পড়াতে আসতেন। তবুও স্কুলে তার পারফরমেন্স ছিল অত্যন্ত খারাপ। 3 বার ক্লাস পুনরাবৃত্তি করার পরে এখন স্কুল কর্তৃপক্ষ বিরক্ত হয়ে উঠেছিল। অনেক শিক্ষকই বলেছিলেন যে সে পড়াশুনোর যোগ্য নয়। স্কুলে তাকে নিয়ে উপহাস করা হতো, তাকে বিলিয়নিয়ার বাবা বলে ডাকা হতো। কিন্তু অর্জুন চুপ থাকত, যেন এই সব কিছুতে তার কোনো যায় আসে না। সত্যটা হলো যে তার ফরক পড়ত, অনেক ফরক। সে কেবল বলতে পারত না। তার মা অনন্যা, যিনি ছিলেন একজন বিখ্যাত শিশুতোষ বইয়ের লেখিকা, 4 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। মাই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি অর্জুনের ভাষা বুঝতে পারতেন, ছবিগুলোর, কল্পনার, গল্পগুলোর। তার চলে যাওয়ার পর অর্জুনের পৃথিবী যেন নীরব হয়ে গিয়েছিল। এখন সে শুধু তার স্কেচবুকে রং করত, কখনো গাছকে নীল রং করত, তো কখনো সূর্যপে কান্ত অবস্থায় আঁকত। বিক্রম মেহরা ছিলেন একজন বিজনেস টাইকুন, অত্যন্ত ব্যস্ত এবং ভাবমূর্তি সম্পর্কে খুব সংবেদনশীল। তার কাছে ছেলের ব্যর্থতা একটা কলঙ্ক মনে হতো। তুই আমার ছেলে, তোর ভেতরে মেহরার রক্ত, তুই দুর্বল হতে পারিস না। এই কথাগুলো অর্জুনের কানে প্রতি রাতে বাজত। বাড়িতে সবাই তাকে আদেশ দিত, দেখো, পড়ো, চুপ থাকো, বসো। কিন্তু কেউ জিজ্ঞাসা করত না যে সে কেমন অনুভব করছে। এরই মধ্যে একটি নতুন মুখ হাভেলিতে প্রবেশ করল, সানভি দেশমুখ। সানভি ছিলেন 30 বছর বয়সী একজন মহিলা, শান্ত স্বভাবের, সাধারণ পোশাকে, কিন্তু চোখে গভীরতা নিয়ে। তিনি এখন অর্জুনের ঘর এবং দৈনন্দিন কাজের দেখাশোনা করতে শুরু করলেন। হাভেলির কর্মীরা তাকে দ্রুত জানিয়ে দিয়েছিল যে অর্জুন কথা শোনে না, কথা বলে না এবং পড়াশোনায় খারাপ। কিন্তু সন্ধি তাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে অর্জুনের দেওয়ালে আঁকা ছবিগুলোতে একটি গল্প রয়েছে। তিনি সেই স্কেচবুকটি দেখলেন, যেখানে গাছেরা কথা বলছিল, নদী উড়ছিল, আর বইয়ের পাতা থেকে রং উপচে পড়ছিল। একদিন অর্জুন ছবি আঁকছিল এবং সানভি পাশেই চুপচাপ বসেছিলেন। তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন, এই সূর্য কাঁদছে কেন? ছেলেটি চমকে উঠল। এই প্রথম কেউ তার ছবি নিয়ে প্রশ্ন করেছিল। অর্জুন না দেখেই উত্তর দিল, কারণ সে সবাইকে আলো দেয়, কিন্তু কেউ তার উষ্ণতা বোঝে না। সানভি স্তব্ধ হয়ে গেলেন। এই কথাগুলো কোনো সাধারণ 10 বছর বয়সী শিশুর হতে পারে না। এটি একটি গভীর আবেগপূর্ণ জগৎ থেকে বেরিয়ে আসা কথা ছিল। সেই দিন থেকে সানভি অর্জুনের কাছাকাছি আসতে শুরু করলেন। তিনি তাকে বইয়ের পরিবর্তে গল্প শোনাতে শুরু করলেন। খাওয়ার সময় তিনি সবজির নাম গুনিয়ে তাকে গণিত শেখাতেন। দোলনায় বসে রঙের বিষয়ে কথা বলতেন। ধীরে ধীরে অর্জুনের চোখে দীপ্তি ফিরে আসতে শুরু করল। সানভি জানতেন যে এই শিশু দুর্বল নয়, সে কেবল ভিন্নভাবে চিন্তা করে। সে রং, শব্দ এবং গল্পের মাধ্যমে চিন্তা করে। সম্ভবত তার ডিসলেক্সিয়া বা শেখার অক্ষমতা রয়েছে, কিন্তু এটি কোনো রোগ নয়, কেবল এক ভিন্ন ধরনের বোধগম্যতা। কিন্তু এই কথা বিক্রম মেহরা এবং তার জগৎকে কে বোঝাবে? একদিন অর্জুন তার নোটবুকে একটা বাক্য লিখেছিল, যা সানভিতে ছিলেন, আমি বোকা নই, আমি শুধু তোমাদের ভাষা বুঝি না। সানভির চোখে জল ছিল।
তার বিশ্বাস হয়ে গেল যে এই শিশুটির কেবল একজন শিক্ষক নয়, একজন সহানুভূতিশীল বন্ধু দরকার, এমন কেউ যে তার জগতে প্রবেশ করতে পারে। অর্জুন এখন তার জন্য অপেক্ষা করতে শুরু করল। সে জিজ্ঞাসা করত আজ কোন গল্প শোনাবে, এবং প্রতিদিন সে নতুন কিছু শিখত, সে যে শিখছে তা বুঝতে না পেরেই। কিন্তু হাভেলির দেওয়াল চুপ থাকত না। বাড়ির অন্যান্য কর্মচারীরা এই ঘনিষ্ঠতা দেখে ফিসফিস করতে শুরু করল। মিসেস সিং, যিনি বাড়ির সিনিয়র হাউসকিপার, এই বিষয়টি বিক্রমের কাছে পৌঁছালেন। সানভি জানতেন যে ঝড় আসছে, কিন্তু তিনি পাত্তা দিলেন না, কারণ প্রথমবারের মতো কেউ অর্জুনকে দেখেছিল যেমন সে ছিল, সমাজ তাকে যেমন দেখতে চাইত তেমন নয়। সানভি এখন কেবল একজন গৃহস্থালী সহায়িকা ছিলেন না, তিনি অর্জুনের জীবনে অন্য কিছু হয়ে উঠেছিলেন, একজন নীরব সঙ্গী, একজন কোমল পথপ্রদর্শক, এবং সর্বোপরি এমন একজন মানুষ যিনি তাকে নিঃস্বার্থে গ্রহণ করেছিলেন। দিন কাটতে লাগল। এখন প্রতি সকালে অর্জুন নিজে উঠে পড়ত। বাথরুমে যাওয়া থেকে দাঁত মাজা পর্যন্ত সে কিছু না বলেই সব করত। বিক্রম মেহরা এই পরিবর্তন লক্ষ্য করলেন, কিন্তু তিনি এটিকে কেবল শৃঙ্খলার প্রভাব বলে মনে করলেন। তিনি সানভির ভূমিকাকে এখনও কেবল একজন দাসীর মধ্যে সীমাবদ্ধ বলে মানতেন, কিন্তু পরিবর্তন কেবল দৈনন্দিন রুটিনে ছিল না। অর্জুনের মুখে হাসি ফিরে আসতে শুরু করেছিল। তার স্কেচগুলো এখন কেবল বিষাদ নয়, কৌতূহল এবং প্রশ্নে ভরা থাকত। একদিন সে একটি ছবি আঁকল, যাতে একটি স্কুল ছিল, কিন্তু দেয়ালগুলো ছিল স্বচ্ছ আর শিশুরা বাইরে খেলতে খেলতে পড়ছিল। সেই ছবির নিচে লেখা ছিল, যদি স্কুল খোলা থাকত তাহলে আমি ভেতরে যেতে ভয় পেতাম না। সানভি সেই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। সেই রাতে তিনি তার ঘরে গিয়ে পুরনো ডায়েরি বের করলেন। তাতে অনেক শিক্ষণ পদ্ধতির নোট ছিল, যা তিনি পুনের গ্রামের স্কুলে ব্যবহার করতেন। তিনি জানতেন যে অর্জুনের সেই পদ্ধতিই দরকার, দৃশ্যভিত্তিক শিক্ষা, যা শব্দের চেয়ে ছবি এবং কার্যকলাপের ওপর বেশি নির্ভরশীল। পরের দিন সানভি নতুন পরীক্ষা শুরু করলেন। গণিত শেখানোর জন্য তিনি রান্নাঘর থেকে ফল আনালেন। তিনি আম ও কমলা নিয়ে এলেন এবং বললেন, যদি আমাদের কাছে 4টি আম থাকে আর আমরা 2টো খেয়ে ফেলি, তাহলে কটা বাকি থাকবে? অর্জুন প্রথমে সন্দেহ নিয়ে তাকালো, কিন্তু তারপর হেসে বলল, 2টি। তারপর সে নিজে থেকে একটি প্রশ্ন তৈরি করল এবং উত্তরও বলল। ইতিহাস পড়ানোর জন্য সানভি রামায়ণ ও মহাভারতের চরিত্রগুলোর ছবি আঁকলেন এবং অর্জুনকে গল্পের মতো করে যুদ্ধ, রাজা ও রণনীতি সম্পর্কে বললেন। সে সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেল এবং প্রতিদিন নতুন গল্প চাইত। বিজ্ঞানের ক্লাস রান্নাঘর হয়ে উঠল, যেখানে সানভি তাকে চা বানানোর মাধ্যমে ফুটন, শীতলতা, মিশ্রণ এবং তরল পদার্থর ধারণাগুলো শেখালেন। অর্জুনের কাছেই সব কিছুই খেলা ছিল, কিন্তু সে শিখছিল দ্রুত এবং গভীরভাবে। একদিন স্কুল থেকে একটি অগ্রগতি প্রতিবেদন এলো। সাধারণত এটি বিক্রম মেহরার মুখে উত্তেজনা নিয়ে আসত, কিন্তু এবার তিনি দেখলেন যে অর্জুনের শিক্ষক লিখেছেন, অর্জুন এখন আরও মনোযোগ দেয়, কম প্রশ্ন করে, কিন্তু সঠিক দিকে চিন্তা করে। বিক্রম প্রথমবারের মতো পুরো রিপোর্টটি পড়লেন এবং কিছুক্ষণ হাতে ধরে বসে রইলেন। তিনি অর্জুনকে কিছু জিজ্ঞাসা করলেন না, কিন্তু সেই রাতে তিনি অনেকক্ষণ ধরে তার অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। ওদিকে হাভেলির স্টাফদের মধ্যে ফিসফিসানি বাড়তে লাগল। ওই নতুন মেয়েটি অর্জুনবাবুর সঙ্গে একটু বেশিই সময় কাটাচ্ছে, মিসেস সিং রান্নাঘরে বললেন। পড়াশোনাও সেই করাচ্ছে হয়তো, অন্য একজন কর্মী উত্তর দিলেন। এটা ঠিক নয়, স্যারকে জানাতে হবে, মিসেস সিং বললেন। সানভি এই ফিসফিসানি টের পাচ্ছিলেন, কিন্তু তিনি মনোযোগ দিলেন না। তার সমস্ত মনোযোগ ছিল অর্জুনের ওপর, কারণ তিনি জানতেন যে এই শিশুটি কোনোভাবেই পিছিয়ে নেই। সে কেবল সেই কাঠামোতে মানিয়ে নিতে পারছিল না যা সমাজ ঠিক করে দিয়েছে। এক সন্ধ্যায় যখন অর্জুন স্কেচ আনছিল, সে হঠাৎ জিজ্ঞাসা করল, সানভি দিদি, স্কুলে সবাই আমাকে বোকা বলে কেন? সানভি থমকে গেলেন। তিনি তার পাশে বসে বললেন, কারণ তারা তোমার ভাষা বোঝে না। আমার ভাষা? হ্যাঁ, কিছু লোক শব্দ দিয়ে চিন্তা করে, কিছু সংখ্যা দিয়ে। তুমি রং আর গল্প দিয়ে চিন্তা করো, আর এতে কোনো ভুল নেই। তাহলে আমি ভুল নই? মোটেই না, তুমি কেবল আলাদা, আর আলাদা হওয়া সুন্দর। অর্জুন কিছুক্ষণ চুপ রইল। তারপর সে তার নোটবুকে কিছু লিখল। যখন সানভি চা আনতে গেলেন, তিনি দেখলেন যে নোটবুকে লেখা আছে, যদি কেউ আমাকে বোঝে, তাহলে হয়তো আমি নিজেকেও বুঝতে পারব। সানভির চোখ ভিজে গেল। এখন তিনি জানতেন যে তাকে শুধু অর্জুনকে পড়াতে হবে না, তাকে নিজেকে গ্রহণ করতে শেখাতে হবে।
কিন্তু ঝড় আসা অনিবার্য ছিল। পরের দিন সকালে মিসেস সিং বিক্রম মেহরাকে ডাকলেন। স্যার, আমার মনে হয় আপনার জানা উচিত যে আপনার ছেলের দেখাশোনার নামে সানভি তাকে পড়াচ্ছে, গল্প শোনাচ্ছে এবং তার খুব কাছাকাছি চলে এসেছে। বিক্রম ভ্রু কুঁচকালেন। আপনার মানে কি? মানে স্যার, এই আচরণ কোনো দাসীর বলে মনে হচ্ছে না। সম্ভবত সে সীমা অতিক্রম করছে। বিক্রম কিছু না বলে মাথা নাড়লেন। সেদিন সন্ধ্যায় তিনি অর্জুনের ঘরের বাইরে দাঁড়িয়ে দেখলেন অর্জুন এবং সানভি মেঝেতে বসে একটি বড় চাদরে রং ঘুরছিলেন। সানভি বলছিলেন, যদি এই সূর্য তোমার মা হতেন তাহলে তিনি তোমাকে কি বলতেন? অর্জুন উত্তর দিল, তিনি বলতেন, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করো না। বিক্রমের মুষ্টি শক্ত হয়ে গেল। তিনি অনুভব করলেন যে এই মহিলা তার ছেলেকে কিছু শেখাচ্ছেন, কিন্তু এটা কি সঠিক ছিল? তিনি তার অফিসে সানভিকে ডাকলেন। সানভি তার জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। পুনের একটি সরকারি স্কুলে পড়ানোর সময় তিনি জানতে পেরেছিলেন যে প্রতিটি শিশু একরকম হয় না, কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিশুর কাছ থেকে একই রকম আশা করে, মুখস্থ করা, নম্বর আনা, চুপ থাকা। যখন তিনি চেষ্টা করেছিলেন যে শিশুদের ছবি, গান আর অভিনয়ের মাধ্যমে পড়ানো হোক, তখন স্কুল কর্তৃপক্ষ তাকে অপ্রচলিত বলে বাইরে যাবার পথ দেখিয়েছিল। মায়ের অসুস্থতা এবং চিকিৎসার খরচ তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল। আর এখন তিনি দিল্লিতে একজন গৃহস্থালী সহায়িকা। কিন্তু অর্জুনের মধ্যে তিনি এমন কিছু দেখেছিলেন যা তিনি কখনো হারাতে চাননি, সম্ভাবনা। সেই দিন যখন বিক্রম মেহরা তাকে অফিসে ডাকলেন, সানভি মনে মনে তৈরি ছিলেন যে এবার তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বিক্রম একটি চকচকে স্টিলের ডেস্কের পেছনে বসেছিলেন এবং তার চোখ ছিল উত্তত শীতল। আমাকে জানানো হয়েছে যে তুমি আমার ছেলেকে পড়াচ্ছ, তিনি ভূমিকা ছাড়াই বললেন। সানভি মাথা নিচু করলেন। হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় তুমি তার শিক্ষিকা? না স্যার, আমি তার ভাষা বুঝি। বিক্রম কিছুটা বিরক্ত হলেন। তুমি একজন কাজের লোক, তোমার কাজ পরিষ্কার করা, আয়ার কাজ নয়। সানভি সংযমের সাথে উত্তর দিলেন, মাফ করবেন স্যার, কিন্তু অর্জুন কেবল পড়াশোনা করছে না, সে বদলে যাচ্ছে, সে আবার হাসছে। বিক্রম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ তারা তার চোখের দিকে তাকিয়ে রইলেন। ঠিক আছে, তিনি শেষে বললেন, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। 2 সপ্তাহের মধ্যে স্কুলের একটি মূল্যায়ন পরীক্ষা আছে। যদি অর্জুন তাতে পাশ করে তবে আমি মানব যে তোমার পদ্ধতির কোনো মূল্য আছে, অন্যথায় তুমি কেবল এই বাড়ি থেকে নয়, এই শহর থেকেও চলে যাবে। সানভি বিনা দ্বিধায় উত্তর দিলেন, মঞ্জুর। কিন্তু আমাকে অর্জুনকে তার নিজের পদ্ধতিতে পড়ানোর স্বাধীনতা দিতে হবে, আমার পদ্ধতিতে, আপনার নয়। বিক্রম তার সাহসিকতায় ভ্রু কুঁচকালেন, কিন্তু সম্মতিসূচক মাথা নাড়লেন। এখন 2 সপ্তাহের ঘড়ি শুরু হয়ে গিয়েছিল। পরের দিন থেকে সানভি এবং অর্জুনের মিশন পাস শুরু হল। প্রথম পদক্ষেপ ছিল অর্জুনকে ভয় থেকে মুক্তি দেওয়া। সানভি জানতেন যে যতক্ষণ অর্জুন পড়াশোনাকে ভয় পাবে ততক্ষণ সে শিখতে পারবে না। তাই তারা ক্লাসরুম বদলে দিলেন। এখন পড়াশোনা অর্জুনের ঘরে নয়, বাড়ির বাগানে হতো। পড়া টেবিলে নয়, মেঝেতে রঙিন চাদর বিছিয়ে হতো। বইয়ের বদলে ফ্ল্যাশ কার্ড, স্টোরি বোর্ড এবং পাজল ব্যবহার করা হতো। গণিত বোঝানোর জন্য সানভি তাকে গাছ থেকে ঝুলে থাকা লেবু গুনিয়ে দিলেন। তিনি সেগুলোকে যোগবিয়োগ করতে বললেন। অর্জুন প্রথমবারের মতো না ঘাবড়ে সঠিক উত্তর দিল। বিজ্ঞানের জন্য তারা চা বানানোর মধ্যে ফুটন, বাষ্পীভবন এবং মিশ্রণের ধারণাগুলো বোঝালেন। ইতিহাসে তারা অর্জুনকে রাজা অশোক এবং আকবরের গল্পগুলোকে নাটকের মতো করে অভিনয় করতে বললেন। অর্জুন তাতে আগ্রহ দেখিয়ে নিজে থেকে নতুন গল্প যোগ করে দিল। সানভি প্রতিটি বিষয়কে কল্পনার মাধ্যমে জীবন্ত করে তুলছিলেন। একদিন যখন দুজনে গণিতের সমস্যার সমাধান করছিল, অর্জুন বলল, দিদি, এই সব খেলার মতো লাগে, পরীক্ষায়ও কি এমন প্রশ্ন হবে? সানভি হেসে বললেন, না, পরীক্ষায় প্রশ্ন আলাদা হবে, কিন্তু এখন তুমি প্রশ্ন দেখে ভয় পাবে না, কারণ এখন তোমার উত্তর খুঁজতে মজা লাগে। অর্জুন চুপ রইল, কিন্তু তার চোখে বিশ্বাসের চমক ছিল। এই সবের মাঝে হাভেলিতে উত্তেজনা বাড়তে থাকল। মিসেস সিং আবার একবার মালিকের সঙ্গে দেখা করার সময় চাইলেন। স্যার, এই মহিলা আপনার ছেলেকে স্কুলের মতো করে পড়াচ্ছেন। এখন তো সে তাকে অভিনয় করাচ্ছে, রান্নাঘরে পরীক্ষা করাচ্ছে, এই সব মানায় না। বিক্রম তার কথায় মনোযোগ দিলেন না, কিন্তু তিনি সেই সন্ধ্যায় অর্জুনকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কেমন চলছে? অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ভালো, প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি।
বিক্রম কিছু বলতে পারলেন না। পরীক্ষার দুদিন আগে স্কুল থেকে অর্জুনের একটি টেস্ট শিট এলো, যাতে সে ৮০% নম্বর পেয়েছিল। এই প্রথম অর্জুন কোনো টেস্টে পাশের নম্বরের চেয়ে অনেক বেশি স্কোর করেছিল। বিক্রম অনেকক্ষণ ধরে সেই কাগজটি দেখলেন। তিনি অনন্যার একটি পুরনো ছবির পাশে সেই শিটটি রাখলেন এবং মৃদুস্বরে বিড়বিড় করলেন, হয়তো তুমিই সঠিক ছিলে। কিন্তু ঝড় এখনও থামেনি। পরের দিন সকালে একটি প্রধান সংবাদ ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশিত হল। মেহরা গ্রুপের উত্তরাধিকারী কি একজন গৃহস্থালী সহায়িকার কাছে পড়াশোনা করছে? খবর ফাঁস হয়ে গিয়েছিল। শহর জুড়ে আলোচনা শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য আসতে লাগল, একজন বিলিয়নারের ছেলে দাসীর কাছে পড়ছে, শিক্ষার মান কোথায় যাচ্ছে? হয় স্কুল ব্যর্থ, নয়তো বাবা অন্ধ। সানভি জানতেন যে এটি তাঁদের সংগ্রামের আসল পরীক্ষা, আর এখন কেবল অর্জুনের নয়, তার নিজের পরিচয়ে লড়াইও শুরু হয়ে গিয়েছিল। পরীক্ষার আগের দিন হাভেলির পরিবেশে অদ্ভুত নীরবতা ছেয়েছিল। সাধারণত আদেশ এবং কথাবার্তার আওয়াজে মুখরিত বাড়িটি এখন যেন সব কিছু থমকে দাঁড়িয়েছিল। সংবাদপত্রগুলোতে মেহরা পরিবারের খবর ছাপা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হচ্ছিল, আর স্কুলের অন্যান্য অভিভাবকরা প্রশ্ন তুলছিলেন, একজন গৃহস্থালী সহায়িকার কি পড়ানোর অধিকার আছে? বিক্রম মেহরা প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি, কিন্তু ভেতরে ভেতরে তিনি অস্থির ছিলেন। একদিকে তার ছেলে প্রথমবারের মতো শেখার আগ্রহ দেখাচ্ছিল, উন্নতি করছিল। অন্যদিকে পরিবারের মান, সামাজিক ভাবমূর্তি এবং ব্যবসায়িক সম্পর্কে আঘাত আসছিল। সেই সন্ধ্যায় বিক্রম গভীর রাত পর্যন্ত ড্রয়িং রুমে বসে রইলেন। তিনি অর্জুনের পুরনো ফাইল, স্কুল রিপোর্ট কার্ড এবং ডাক্তারের নোট উল্টে দেখলেন। একটি পুরনো ফাইলে তিনি অনন্যার হাতে লেখা একটি নোট দেখলেন, যেখানে লেখা ছিল, অর্জুন বই থেকে নয়, গল্প থেকে শেখে। তার এমন কাউকে দরকার যে তাকে বোঝে, যে তাকে ঠিক করার চেষ্টা না করে। তার চোখ অনেকক্ষণ ধরে সেই কাগজের ওপর আটকে রইল। ওদিকে অর্জুন এবং সানভি দুজনেই তাদের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। সানভি শেষ দিনটিকে মস্তিওয়ালা রিভিশন ডে বলেছিলেন। কোনো বই নেই, কোনো টেস্ট নেই, শুধু খেলা, ছবি আর ধাঁধা। অর্জুন বাগানে চক দিয়ে একটি বিশাল সংখ্যারেখা তৈরি করল এবং তার ওপর হেঁটে গুণভাগ করতে শিখল। তারা আকাশের দিকে তাকিয়ে মেঘ থেকে রূপক তৈরি করল আর কবিতা বানালো। দিদি, অর্জুন আস্তে করে জিজ্ঞাসা করল, যদি আমি ফেল করি তাহলে কি আপনি চলে যাবেন? সানভি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, যদি তুমি মন থেকে চেষ্টা করো, তবে তোমার হারার কোনো কারণ থাকবে না। আর হ্যাঁ, যাই ঘটুক না কেন, আমি তোমাকে এভাবে ছেড়ে যাব না। অর্জুন প্রথমবারের মতো তার সামনে মাথা উঁচু করে বলল, আমি ভয় পাচ্ছি না, এখন আমার নিজের পদ্ধতিতে শিখতে মজা লাগছে। পরীক্ষার দিন এলো। দিল্লির একটি মর্যাদাপূর্ণ স্কুলে আয়োজিত এই বিশেষ পরীক্ষার জন্য শহর জুড়ে ছাত্ররা এসেছিল। মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, কারণ এটি কেবল একটি পরীক্ষা ছিল না, একটি সামাজিক বিতর্কে পরিণত হয়েছিল। শিক্ষায় কি শুধু ডিগ্রি আর যোগ্যতাই সবকিছু? যে মহিলা শিক্ষিকা নন কিন্তু অভিজ্ঞতা আর দূরদৃষ্টি রাখেন, তিনি কি একজন ছাত্রকে পথ দেখাতে পারেন? একজন গৃহস্থালী সহায়িকাকে কি শিক্ষকের মর্যাদা দেওয়া যেতে পারে? অর্জুন স্কুলের গেটের ভেতরে ঢোকার সময় একজন সাংবাদিক বিক্রমকে প্রশ্ন করলেন, স্যার, আপনার কি মনে হয় আপনার ছেলেকে এভাবে পরীক্ষায় বসানো উচিত? বিক্রম কোনো উত্তর দিলেন না, কিন্তু তিনি অর্জুনের দিকে তাকালেন। সে আত্মবিশ্বাসের সাথে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, পিছনে না আঁকিয়ে। পরীক্ষা হলে অর্জুনকে একটি বিশেষ ডেস্কে বসানো হলো। তার সামনে 3 খণ্ডের প্রশ্নপত্র ছিল, গণিত, বিজ্ঞান আর ভাষা। প্রথম খণ্ড ছিল গণিতের। অর্জুন তার মনে তৈরি করা সংখ্যারেখা মনে করল এবং প্রশ্নগুলোকে দৃশ্যরূপে পরিবর্তন করতে শুরু করল। আপেল, বিড়াল আর রঙিন ঘনক। তার ঠোঁটে একটি হাসি ছিল। দ্বিতীয় খণ্ড ছিল বিজ্ঞানের। পানির 3টি অবস্থার ওপর ভিত্তি করে একটি প্রশ্ন তাকে সেই দিনের কথা মনে করিয়ে দিল, যখন সানভি চা বানানোর সময় তাকে এই ধারণাটি বুঝিয়েছিলেন। সে উত্তর লিখতে শুরু করল, পরিষ্কার, সুশৃঙ্খল এবং আত্মবিশ্বাসী। কিন্তু তৃতীয় খণ্ড, ভাষা, তার জন্য কঠিন ছিল। তাতে একটি গদ্যাংশ পড়ে উত্তর দিতে হতো। শব্দগুলো জট পাকিয়ে যাচ্ছিল, কিছু বোঝা যাচ্ছিল না। সে গভীর শ্বাস নিল, চোখ বন্ধ করল এবং নিজের স্টাইলে সেই গদ্যাংশটিকে একটি গল্পের মতো করে তৈরি করতে শুরু করল। সে প্রশ্নের উত্তর নয়,
গল্পের মাধ্যমে অর্থ বুঝে লিখল। বাইরে সানভি অপেক্ষা করছিলেন। তিনি কোনো শিক্ষক ছিলেন না, কোনো অভিভাবকও নন, কিন্তু অর্জুনের জন্য তিনি হয়তো এখন দুটোই হয়ে উঠেছিলেন। পরীক্ষা শেষ হল, অর্জুন বাইরে এলো, মুখ ক্লান্ত কিন্তু শান্ত। কেমন লাগলো? সানভি জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, আমার ভয় লাগেনি। সানভি আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। পরের দিন ফল আসার কথা ছিল। সেই রাতে হাভেলিতে নীরবতা ছিল। বিক্রম তার ঘরে একা বসেছিলেন। তিনি অনন্যার একটি পুরনো রেকর্ডিং চালালেন, যাতে তিনি অর্জুনকে গল্প শোনাচ্ছিলেন। কণ্ঠস্বরের ব্যাকগ্রাউন্ডে শিশুর হাসি বাজছিল। সকাল হল, অর্জুনকে স্কুল থেকে ডাকা হলো। প্রিন্সিপাল তাকে, সানভি এবং বিক্রমকে অফিসে ডাকলেন। সেখানে একজন সিনিয়র শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অর্জুন 3টে বিষয়েই 75%-এর বেশি নম্বর পেয়েছে, প্রিন্সিপাল বললেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে তার চিন্তা করার এবং উত্তর দেওয়ার শৈলীটি অত্যন্ত অনন্য ছিল। বিক্রম কিছু বললেন না, কিন্তু তার চোখে সামান্য জল ছিল। আমরা এটাও জানতে চাই যে অর্জুনকে কে প্রস্তুত করেছে। অর্জুন বিনা দ্বিধায় উত্তর দিল, সানভি দিদি। তিনি তোমার শিক্ষক? কর্মকর্তা জিজ্ঞাসা করলেন। তিনি আমার বন্ধু। তিনি আমাকে আমার ভাষায় পড়িয়েছেন। এই কথা শুনে ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর কর্মকর্তা সানভির দিকে তাকালেন। আপনি শিক্ষিকা? আমি ছিলাম, কিন্তু এখন আমি শুধু একজন মানুষ যে একটি শিশুকে বোঝার চেষ্টা করেছি। আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে? না, তিনি দৃঢ়তার সাথে বললেন, কিন্তু একটি শিশুর চোখে আশা ফিরিয়ে আনাটাই আমার সার্টিফিকেট। অর্জুনের পরীক্ষায় সাফল্যের খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়েছিল। যেখানে কিছু লোক এটিকে অলৌকিক ঘটনা মনে করছিল, সেখানে অনেকের জন্য এটি একটি বিপজ্জনক উদাহরণ ছিল। যে শিশুটিকে স্কুল প্রায় ছেড়ে দিয়েছিল, সে এখন একজন গৃহস্থালী সহায়িকার সাহায্যে পাশ করে গেল, এবং শুধু পাশ নয়, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার সাথে। এই খবর শিক্ষা ব্যবস্থার কাঠামোর ওপর প্রশ্ন তুলতে শুরু করল, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখনও বাকি ছিল, সামাজিক গ্রহণযোগ্যতা। পরের দিন অনেক নিউজ চ্যানেল এবং সংবাদপত্রে হেডলাইন ছিল, শিক্ষক হওয়ার জন্য কি ডিগ্রি প্রয়োজন? মেহরা গ্রুপের উত্তরাধিকারী একজন দাসীর কাছে পড়ে পাশ হল। এটি কি শিক্ষার হার নাকি জয়? বিক্রম মেহরা, যিনি এতদিন চুপ ছিলেন, তার ওপর প্রকাশ্যে এবং কর্পোরেট চাপ বাড়তে লাগল। ব্যবসায়িক অংশীদাররা তাকে ফোন করে এই বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিলেন। তার উপদেষ্টারাও সতর্ক করলেন, আপনার ভাবমূর্তি একজন কঠোর কিন্তু পেশাদার ব্যবসায়িক নেতার। যদি এই খবর আরও ছড়াতে থাকে, তাহলে আপনার নিয়ন্ত্রণ হারাতে পারে। ওদিকে অর্জুন যখন স্কুলে ফিরল, তখন কিছু ছাত্র তার সঙ্গে হাসল, কিছু তাকে খোঁচা দিল। এখন কি সব কাজের লোক আমাদের পড়াবে? কিন্তু অর্জুন এবার চুপ রইল না। সে বলল, যদি পড়ানোর মানে হয় যে কেউ তোমাকে বোঝে এবং তোমার ভয় দূর করে, তাহলে হ্যাঁ, আমার দিদি আমাকে পড়িয়েছেন এবং আমি শিখেছিও। এই আত্মবিশ্বাস, যা আগে অর্জুনের মধ্যে ছিল না, এখন তার পরিচয় হয়ে উঠেছিল। বিক্রম প্রথমবারের মতো এই বিষয়টি অনুভব করলেন যে তার ছেলে এখন কেবল তার উত্তরাধিকারী নয়, বরং সে নিজে একজন চিন্তাশীল ব্যক্তি হয়ে উঠছে। কিন্তু পরিবর্তন সহজ হয় না। একদিন অর্জুনের স্কুল থেকে একটি আমন্ত্রণপত্র এলো। দেশ জুড়ে সেরা 50 জন ছাত্রকে একটি বিশেষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তারা তাদের শেখার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারত। অর্জুনের নামও তালিকায় ছিল। বিক্রম এই প্রস্তাব নিয়ে দ্বিধায় ছিলেন। তার উপদেষ্টা বললেন, যদি অর্জুন সেখানে মঞ্চে কথা বলে এবং সে যদি বলে যে তাকে কে পড়িয়েছে, তাহলে সমাজ আপনাকে এবং আপনার সিদ্ধান্তগুলোকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং আপনার নীরবতাকে সম্মতি হিসেবে মানা হবে। আর যদি আমি তাকে থামিয়ে দিই, তাহলে সম্ভবত আপনি আপনার ছেলেকে হারাবেন। বিক্রম প্রথমবারের মতো নিজেকে একজন বাবা এবং একজন শিল্পপতির মধ্যে বিভক্ত দেখলেন। সন্ধ্যায় তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি এই সম্মেলনে কি বলতে চাও? অর্জুন বিনা দ্বিধায় বলল, আমি বলতে চাই যে প্রতিটি শিশু আলাদা, আর আমাদের সেই অনুযায়ী শেখানো উচিত। যদি মানুষ তোমার কথায় হাসে তাহলে আমি হাসব, কারণ আমি জানি যে আমি কে। বিক্রম চুপ হয়ে গেলেন। সেই রাতে তিনি অনন্যার আরেকটি রেকর্ডিং শুনলেন, যাতে তিনি অর্জুনকে ঘুম পাড়াতে গান গাইছিলেন। গানের শেষে তিনি বলতেন, অর্জুন,
তোমার পৃথিবী আলাদা, তাকে বদলিও না, তাকে গ্রহণ করো। সম্মেলনের দিন এলো। দিল্লির সবচেয়ে বড় মিলনায়তনে হাজার হাজার ছাত্র, শিক্ষক এবং অভিভাবক উপস্থিত ছিলেন। মঞ্চে একে একে ছাত্ররা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিল। বিজ্ঞানে অলিম্পিয়াড জয়ী, গণিতে 100% নম্বর আনা এবং বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের গল্প হাততালিতে মুখরিত হচ্ছিল। যখন অর্জুনের নাম ঘোষণা করা হলো, মিলনায়তনে চাঞ্চল্য সৃষ্টি হলো। সবাই জানতে চাইছিল, এ কি সেই ছেলে? অর্জুন মঞ্চে পৌঁছালো। তার হাতে একটি স্কেচবুক ছিল। সে মাইকে কথা বলা শুরু করল। নমস্কার, আমার নাম অর্জুন মেহরা। কিছুদিন আগে পর্যন্ত আমার মনে হতো যে আমি বোকা। আমি পড়াশোনাকে ভয় পেতাম। শব্দ ছিল আমার শত্রু, আর সংখ্যাগুলো কোনো গোলক ধাঁধার মতো লাগত। সে স্কেচবুক খুলল, তাতে আঁকা ছবিগুলো দেখালো। সংখ্যাগুলোর সিঁড়ি, রং ভরা অক্ষর এবং একটি লাইনে লেখা ছিল, আমি পড়তে তখন শুরু করি যখন কেউ আমার ভাষায় কথা বলা শুরু করল। আমার ভাষা বইয়ের ছিল না, সেটি ছিল গল্পের, রঙের। এবং একদিন একজন মানুষ আমাকে বিচার না করে আমার সেই ভাষাটি বুঝলেন। তিনি আমাকে শেখাননি, তিনি আমাকে বুঝিয়েছিলেন। তিনি আমাকে শোনেননি, তিনি আমাকে সংশোধন করেননি। তিনি আমার শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমার সানভি দিদি। মঞ্চে নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর হাততালি শুরু হলো। পিছনের সারিতে বসে থাকা বিক্রম উঠে দাঁড়ালেন। তিনি মঞ্চের দিকে তাকিয়েছিলেন। প্রথমবারের মতো নিজের ছেলেকে একজন নেতার মতো কথা বলতে দেখলেন। সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরলেন, তিনি সানভিকে ডাকলেন। আমি তোমাকে একটি প্রস্তাব দিতে চাই, তিনি বললেন। সানভি চমকে গেলেন। আমি এমন শিশুদের জন্য একটি কেন্দ্র শুরু করতে চাই যারা প্রথাগত পড়াশোনায় মানিয়ে নিতে পারে না, আর আমি চাইব তুমি তার পরিচালক হও। সানভি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, যদি এই কেন্দ্র শিশুদের ভাষায় কথা বলে তাদের গল্প বোঝে, তাহলে আমি প্রস্তুত। কিন্তু যদি এটা কেবল আরেকটি নাম হয়ে থেকে যায়, তবে না। বিক্রম প্রথমবারের মতো হেসে বললেন, এখন আমিও শিখছি। সম্মেলনের পর অর্জুনের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। চারদিকে আলোচনার বিষয় ছিল একটাই, একজন গৃহস্থালী সহায়িকার কাছে পড়া ছেলের সাফল্য। কিছু লোক এটিকে আশ্চর্য মনে করছিল, কিছু বিপ্লব, আর কিছু এটি বিপজ্জনক সংকেত বলছিল। সংবাদপত্রে ছাপা শিরোনামগুলো এখন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। শিক্ষকের সংজ্ঞা কি বদলাচ্ছে? ডিগ্রি ছাড়া শিক্ষা দায়িত্ব নাকি অবহেলা? অর্জুন মেহরার মামলা প্রতিভার জয় নাকি ব্যবস্থার হার? একদিকে যেখানে অনেক শিক্ষাবিদ এবং সমাজকর্মী সানভিল সমর্থনে এগিয়ে এলেন, অন্যদিকে শিক্ষা বোর্ড এবং বেসরকারি স্কুলগুলোর প্রতিনিধিরা এই বিষয়টিকে শৃঙ্খলাহীনতা এবং পদ্ধতির লঙ্ঘন হিসেবে দেখলেন। তাদের বক্তব্য ছিল যে এটি একটি ব্যতিক্রম হতে পারে, কিন্তু এর মাধ্যমে ব্যবস্থার ওপর অবিশ্বাস ছড়ানো উচিত নয়। এই বিতর্কের কবলে সবার আগে পড়ল সেই স্কুল যেখানে অর্জুন পড়ত। স্কুল প্রশাসন বিক্রমকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাল। আমরা শিক্ষার মান এবং আইনি পদ্ধতির রক্ষার জন্য প্রতিজ্ঞবদ্ধ। আমাদের অবশ্যই তদন্ত করতে হবে যে অর্জুন কী ধরনের সহায়তা পেয়েছিল এবং তা কি শিক্ষাগত নীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। এই চিঠিটি বিক্রমকে নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারছিলেন যে এখন লড়াই কেবল তার ছেলের শিক্ষার নয়, বরং একটি চিন্তাধারার রক্ষার হয়ে উঠেছে। সানভি যখন চিঠিটি পড়লেন, তখন তিনি চুপচাপ বললেন, আমি প্রস্তুত, আমি যে কোনো তদন্তের জন্য উপলব্ধ। কিন্তু একটি কথা আমি স্পষ্ট করে দিতে চাই, আমি অর্জুনকে ডিগ্রি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে শিখিয়েছি। সেই দিনই শিক্ষা বোর্ডের একটি বিশেষ কমিটি ঘোষণা করল যে তারা এই মামলার জনশুনানি করবে, যেখানে অর্জুন, সানভি এবং স্কুল প্রশাসনকে ডাকা হবে। এই শুনানি মিডিয়া দ্বারা কভার করা হবে। এই শুনানি এখন একটি জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। শহরের একটি মর্যাদাপূর্ণ মিলনায়তনে শুনানি অনুষ্ঠিত হল। মঞ্চে শিক্ষা কর্মকর্তা, মনোবিজ্ঞানী, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং শিশু বিকাশ বিশেষজ্ঞরা বসেছিলেন। দর্শক সারিতে মিডিয়া, সমাজকর্মী এবং সাধারণ মানুষের ভিড় ছিল। প্রথমে স্কুল প্রশাসনকে ডাকা হলো। আমরা মানি যে অর্জুনের উন্নতি হয়েছে, প্রিন্সিপাল বললেন, কিন্তু আমরা এটাও মানি যে সানভির ভূমিকা শিক্ষা ব্যবস্থার নির্ধারিত মানের বাইরে। এটি একটি বিপদের ঘণ্টা হতে পারে। তারপর সানভিকে ডাকা হলো। তিনি মঞ্চে পৌঁছে বললেন, আমি জানি না যে আমি শিক্ষক বলার যোগ্য কিনা। আমি শুধু একটি শিশুর ভাষা বুঝেছি এবং তাকে তার পদ্ধতিতে শেখার সুযোগ দিয়েছি। যদি এটি অপরাধ হয়, তবে আমি দোষী। তখনই একজন মহিলা কর্মকর্তা জিজ্ঞাসা করলেন,
আপনার কি মনে হয় যে প্রশিক্ষণ ছাড়া কোনো শিশুকে পড়ানো ঝুঁকিপূর্ণ? সানভি উত্তর দিলেন, যে শিশুরা বছরের পর বছর পড়ার পরেও শিখতে পারে না, তাদের কি চুপচাপ ছেড়ে দেওয়া নিরাপদ? যদি শিক্ষার কাঠামো কাউকে ক্রমাগত ব্যর্থ ঘোষণা করতে থাকে, তবে দোষ কার, শিশুর নাকি ব্যবস্থার? এই উত্তরে সভায় ফিসফিসানি শুরু হয়ে গেল। এবার অর্জুনকে ডাকা হলো। সে মঞ্চে পৌঁছে বলল, আমি জানি যে আমি সবার মতো নই। আমার কাছে শব্দগুলো জট পাকানো লাগত, আমি ভয় পেতাম। কিন্তু দিদি আমাকে বললেন যে আলাদা হওয়া ভুল নয়। তিনি আমাকে এটা শেখাননি যে প্রশ্নের উত্তর কি, তিনি আমাকে এটা শিখিয়েছেন যে কিভাবে চিন্তা করতে হয়। সে তার পকেট থেকে একটি ছোট্ট স্কেচ বের করল এবং মঞ্চের সামনে রাখল। ছবিতে একটি পাহাড় ছিল, যার ওপরে একটি শিশু বসেছিল। হাতে বই নয়, একটি কম্পাস ছিল। এই আমি, যে নিজে রাস্তা খুঁজে নিচ্ছে। সভায় নীরবতা নেমে এলো। তখনই পিছন থেকে কেউ প্রশ্ন করল, আপনি কি মানেন যে যদি সবাই ডিগ্রি ছাড়া পড়ানো শুরু করে দেয়, তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে? বিক্রম মেহরা তার চেয়ার থেকে উঠে উত্তর দিলেন, না। কিন্তু যদি সবাই কেবল ডিগ্রির ওপর ভরসা করে এবং শিশুর বোধগম্যতা, আবেগ এবং প্রয়োজনগুলোকে উপেক্ষা করে, তাহলে সেই ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। আমি একজন ব্যবসায়ী এবং আমি মানি যে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা জরুরি, কিন্তু আমি একজন বাবাও, এবং আমি দেখেছি যে একজন মহিলা যাকে সমাজ একটি ভূমিকায় বেঁধে দিয়েছিল, তিনি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছেন। বিক্রমের বক্তব্য শুনে সভায় শান্তি নেমে এলো। অনেকের চোখে জল ছিল। শিক্ষা কর্মকর্তা শেষে বললেন, আমাদের শিক্ষার কাঠামোতে নমনীয়তা আনতে হবে। এই মামলাটি আমাদের জন্য একটি সতর্কতা এবং একটি সুযোগও। শুনানির পর অর্জুন, সানভি এবং বিক্রম বাইরে এলেন। ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা সাংবাদিক জিজ্ঞাসা করলেন, সানভিজি, আপনি কি শিক্ষিকা হতে চান? সানভি হেসে বললেন, আমি আগে থেকেই একজন শিক্ষিকা, শুধু আমার কাছে সার্টিফিকেট নেই। সেই উত্তর ক্যামেরায় ধরা পড়ল এবং পরের দিন সব জায়গায় ছেয়ে রইল। অর্জুনের স্কেচবুক থেকে সেই ছবিটি, যেখানে শিশুটি কম্পাস নিয়ে পাহাড়ে বসেছিল, এখন সারা দেশে একটি প্রতীক হয়ে উঠেছিল। সে এখন শুধু একজন ছাত্র ছিল না, সে একটি ধারণার মুখ হয়ে উঠেছিল। শুনানির পর থেকে মেহেরা হাভেলিতে অনেক কিছু বদলে গিয়েছিল। সেই বাড়িটি, যা একসময় শুধু আদেশ এবং নীরবতায় ভরা থাকত, ধীরে ধীরে সংলাপে পূর্ণ হতে শুরু করল। অর্জুন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাত। সে তার চিন্তাগুলো খুলে প্রকাশ করত, প্রশ্ন করত, এবং সবচেয়ে বড় কথা, নিজের কথা মানিয়ে নেওয়ার জেদ করত না, বরং বোঝানোর চেষ্টা করত। কিন্তু এই পরিবর্তনশীল জগতের মাঝে বিক্রম মেহরার ভেতরে একটি যুদ্ধ চলছিল, যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। প্রতি রাতে যখন হাভেলি ঘুরে যেত, বিক্রম তার ঘরের এক কোণে রাখা সেই পুরনো আলমারির সামনে গিয়ে দাঁড়াতেন। সেই আলমারি, যেখানে অনন্যার পুরনো কাগজপত্র, রেকর্ডিং এবং স্মৃতিগুলো বন্ধ ছিল। তিনি সেই আলমারিটি প্রায়শই খুলতেন না। তাতে একটি জীবন ছিল যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। কিন্তু সেই রাতে কিছু আলাদা ছিল। বিক্রম চুপচাপ চাবি বের করলেন এবং ধীরে ধীরে ড্রয়ার খুললেন। একেবারে উপরে অনন্যার হাতে লেখা একটি পুরনো ডায়েরি রাখা ছিল। তিনি পাতা উল্টালেন। এক জায়গায় লেখা ছিল, বিক্রমকে বোঝানো কঠিন। সে জগৎকে জয় করতে চায়, কিন্তু নিজের ছেলেকে পড়তে পারছে না। অর্জুন শব্দের প্রতি ভয় পায়, কিন্তু সে গল্প শুনে শেখে। আমি চাই সে এমন কারো কাছ থেকে শিখুক যে তাকে বকা দেবে না, শুনবে। পরের পাতায় একটি টেপ রেকর্ডিং সেটে দেওয়া ছিল। ওপরে লেখা ছিল, যদি আমি না থাকি তবে এটা শুনো। বিক্রম ধীরে ধীরে টেপ প্লে করলেন। অনন্যার কণ্ঠস্বর ঘরে গমগম করে উঠল, যদি আমি না থাকি। তুমি এটা শুনছ, তাহলে হয়তো আমি আর নেই। বিক্রম, আমি জানি যে তুমি অর্জুনকে খুব ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসা প্রায়শই তার বোধগম্যতার বাইরে থাকে। সে তোমার ভয় এবং তোমার প্রত্যাশার নিচে চাপা পড়ে যাচ্ছে। সে ভেঙে যাচ্ছে না, কিন্তু সে নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নীরবতা ছিল, তারপর আবার কণ্ঠস্বর গমগম করে উঠল, সে বিশেষ, কিন্তু নিজের মতো করে। তাকে কোনো বিজয়ীর মতো তৈরি করো না, তাকে একজন মানুষ হিসেবে দেখো, যার তোমাকে দরকার, তোমার সম্মান, তোমার স্বীকৃতি। টেপ বন্ধ হয়ে গেল। বিক্রম প্রথমবারের মতো নিজেকে একা অনুভব করলেন, অর্জুনের মতোই হারিয়ে যাওয়া। ঠিক সেই সময় অর্জুন ঘরে এলো। তার হাতে একটি ছবি ছিল যা সে সম্প্রতি স্কেচ করেছিল। সে দেখল যে তার বাবার চোখে জল,
বাবা, সে আস্তে জোরে জিজ্ঞাসা করল। বিক্রম তাড়াতাড়ি মুখ মুছে উঠে দাঁড়ালেন। কি চাই? তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু কণ্ঠস্বর আগের মতো কঠোর ছিল না। আমি আপনার জন্য কিছু এঁকেছি, অর্জুন বলল, এবং স্কেচটি এগিয়ে দিল। সেই ছবিতে 3 জন লোক ছিল, একটি শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। 3 জন একটি সেতুর উপর দাঁড়িয়েছিল। নিচে ছিল খাদ, কিন্তু সেতুটি মজবুত ছিল। সেতুতে লেখা ছিল বোঝা পড়া। ছবিটি অনেকক্ষণ দেখলেন, তারপর বললেন, তুমি এটা কখন আঁকলে? যখন আপনি শুনানিতে দাঁড়িয়েছিলেন। আপনি প্রথমবারের মতো আমাকে ভয় না পেয়ে দেখেছিলেন। বিক্রম ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর খুব সংযমের সাথে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার ওপর রেগে আছো? অর্জুন চুপ রইল, তারপর বলল, আগে ছিলাম, কারণ আমার মনে হতো আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু এখন বুঝলাম আপনি ভয় পেতেন। আমার ব্যর্থ হওয়ার ভয়, আমার পিছিয়ে পড়ার ভয়। আমি ভয় পেতাম, বিক্রম স্বীকার করলেন। আমি তোমাকে সবসময় একটা লক্ষ্যের মতো দেখেছি, একটা দায়িত্বের মতো, কিন্তু এখন বুঝি তুমি নিজে একজন ব্যক্তি, নিজের পথ নিয়ে। কিছুক্ষণ দুজনেই চুপ রইলেন। তারপর অর্জুন জিজ্ঞাসা করল, আপনি কি সানভি দিদিকে যেতে দেবেন? বিক্রম গভীর শ্বাস নিলেন। না, যদি সে চায় আমি চাই সে এখানেই থাকুক, আর যদি সে চায় আমার সাথে মিলে ওই লার্নিং সেন্টারটা শুরু করুক। সত্যি? সত্যি। পরের দিন বিক্রম সানভিকে তার অফিসে ডাকলেন। আমি চাই আমরা একটি প্রতিষ্ঠান তৈরি করি, তিনি বললেন। এমন একটি কেন্দ্র যেখানে প্রতিটি শিশু তার নিজের ভাষায় শিখতে পারে। যেখানে শিক্ষকেরা শুধু বই না পড়িয়ে শিশুদের জানবেন। আপনি কি আমার অংশীদার হবেন? সানভি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কেবল একটি শর্তে। এই কেন্দ্রে কেবল শিশুরা নয়, বাবা মায়েরাও শিখবেন, যাতে তারা তাদের সন্তানদের শুনতে শেখে। বিক্রম হাসলেন। আমি সবার আগে নাম লেখাব। অর্জুনের স্কেচবুক এখন কেবল তার চিন্তাধারার ঘর ছিল না, বরং সেই পরিবর্তনের ভিত্তি হয়ে উঠেছিল, যা একটি পরিবার, একটি সমাজ এবং একটি চিন্তাকে স্পর্শ করছিল। সেই রাতে অনন্যার ঘরের জানালা খোলা ছিল। বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল। বিক্রম সেই আলমারিতে টেপটি আবার রাখলেন এবং অর্জুনের নতুন আঁকা ছবিটি সামনে রাখলেন। তিনি আস্তে করে বললেন, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু হয়তো এখন আমি তোমাকে খুঁজে পাচ্ছি। কয়েক সপ্তাহের প্রস্তুতি, আলোচনা এবং আইনি প্রক্রিয়ার পর অনন্যা লার্নিং সেন্টারের ভিত্তি স্থাপিত হল। এটি কোনো সাধারণ স্কুল ছিল না, না কোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সম্প্রসারণ। এটি ছিল একটি ধারণা যে প্রতিটি শিশু আলাদা এবং শিক্ষাকে তার প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে হবে। এই কেন্দ্রটির উদ্বোধন দিল্লির একটি শান্ত উপশহরে হয়েছিল। ভবনটি সাধারণ ছিল, কিন্তু তাতে যে শক্তি ছিল তা ছিল অসাধারণ। দেওয়ালগুলোতে রঙিন ছবি, ডেস্ক ছাড়া শেখার স্থান, পড়াশোনার জন্য পরীক্ষামূলক কোণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বড় ঘর যেখানে শিশুরা তাদের গল্প শোনাতে পারত। অর্জুন, যিনি এখন এই কেন্দ্রের প্রতীকে পরিণত হয়েছিল, প্রথম দিন সানভির সাথে সেখানে পৌঁছাল। তার মুখে সেই দীপ্তি ছিল যা এখন স্থায়ী হয়ে গিয়েছিল। বিক্রম উদ্বোধনের সময় ভাষণ দেননি, তিনি শুধু এতটুকু বললেন, এই ইমারতটি আমার ভুলের ভিত্তির ওপর দাঁড়িয়ে এবং আশার ছাদ দিয়ে ঢাকা। প্রথম সপ্তাহেই কয়েক ডজন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এলেন। তারা ছিল সেই শিশুরা যারা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মানিয়ে নিতে পারছিল না। কেউ ডিসলেক্সিয়ায় ভুগছিল, কেউ সামাজিক উদ্বেগে, আবার কেউ শুধু বইকে ভয় পেত। সানভি প্রতিটি শিশুকে ব্যক্তিগতভাবে জানতে শুরু করলেন। তিনি না কোনো রিপোর্ট কার্ড তৈরি করলেন, না কাউকে গ্রেড দিলেন। তার একটাই নিয়ম ছিল, যদি শিশু প্রশ্ন করছে তবে সে শিখছে। একদিন কেন্দ্রে একটি ছোট্ট মেয়ে এলো, অনভি, 7 বছর বয়সী, অত্যন্ত শান্ত। সে কারোর সাথে কথা বলতো না, শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত। সানভি তার পাশে গিয়ে বসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কি কিছু বলার আছে? অনভি নাসূচক মাথা নাড়াল। সানভি স্কেচবুক এগিয়ে দিলেন। যা খুশি আঁকো। অনভি চুপচাপ একটি পেন্সিল তুলে নিল এবং একটি বন্ধ দরজা আঁকল, যার পিছনে একটি মেয়ে বসেছিল। সেই ছবিটি দেখে সানভি কিছু বললেন না, শুধু আলতো করে তার মাথায় হাত রাখলেন। অর্জুনকে বললেন, প্রতিটি শিশু নিজের ভাষায় চিৎকার করছে, কেবল আমরা তা শুনতে পাই না। অর্জুন বলল, আর আপনি আমার চিৎকার শুনেছিলেন।
কেন্দ্রের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে লাগল। মিডিয়া আবার সক্রিয় হয়ে উঠল, কিন্তু এবার তাদের সুর বদলে গিয়েছিল। এখন প্রশ্ন নয়, বরং প্রশংসা ছিল। একজন গৃহস্থালী সহায়িকা শিক্ষাকে বদলে দিলেন। অনন্যা লার্নিং সেন্টার, যেখানে শিশুরা শিক্ষক হয়। একজন বাবার ভুল, যা একটি আন্দোলনে পরিণত হলো। কিন্তু সমাজ সবসময় পুরোপুরি বদলে যায় না। একজন কেন্দ্রে একজন অপরিচিত মহিলা এলেন। তিনি নিজেকে শিক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেন এবং বললেন যে তাদের কেন্দ্রের কার্যকারিতা পর্যালোচনা করতে হবে। তার প্রশ্নগুলো ছিল সেই পুরনো, সব শিক্ষক কি যোগ্য? পাঠ্যক্রম কি কোনো স্বীকৃত বোর্ড থেকে নেওয়া হয়েছে? মূল্যায়ন প্রক্রিয়া কি স্বচ্ছ? সানভি সংযমের সাথে উত্তর দিলেন, আমরা পাঠ্যক্রম পড়াই না, আমরা শিশুদের পড়তে শেখাই, এবং মূল্যায়ন আমরা করি না, শিশু নিজেই করে যে সে কি শিখেছে। কর্মকর্তা কিছু বললেন না, কিন্তু যেতে যেতে বললেন, ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা সহজ নয়। সেই রাতে সানভি অনেকক্ষণ ধরে কেন্দ্রের প্রাঙ্গণে বসে রইলেন। অর্জুন কাছে এসে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? সানভি বললেন, না, তবে এই ভাবছি যে আমার কাজ কি শেষ হয়ে গেছে। মানে অর্জুন, যখন আমি তোমাকে পড়াচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার প্রয়োজন আছে, কিন্তু এখন তুমি নিজে উঠছ। শিশুরা তাদের কণ্ঠস্বর খুঁজে পাচ্ছে, হয়তো এখন অন্য কোথাও আমার প্রয়োজন আছে। আপনি চলে যাচ্ছেন? অর্জুনের কণ্ঠস্বর কেঁপে উঠল। আমি ভাবছি, কিন্তু এখন নয়। শুধু এই বোঝার চেষ্টা করছি যে আমি এখানে থেকে বেশি পরিবর্তন আনতে পারি নাকি অন্য কোথাও গিয়ে। অর্জুন চুপ রইল। তারপর বলল, যদি আপনি চলে যান তাহলে এই জায়গাটি অসম্পূর্ণ লাগবে। কিছুদিন পর বিক্রম আরও একটি প্রস্তাব রাখলেন, কেন্দ্রটিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার। তিনি বিনিয়োগকারী খুঁজে নিয়েছিলেন, অংশীদাররা প্রস্তুত ছিল এবং নীতি তৈরির জন্য দলও ছিল। তিনি সানভিকে বললেন, আপনি যদি চান আপনি এই পুরো অভিযানের জাতীয় প্রধান হতে পারেন। সানভি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, যদি আমি এই কেন্দ্র থেকে দূরে সরে যাই তাহলে কি এটি সেই রকম থাকবে যা আমরা শুরু করেছিলাম? বিক্রম বললেন, হয়তো না, কিন্তু আপনার মতো লোকেরা যদি এগিয়ে না যান তাহলে জিনিসগুলো শুধু এক জায়গায় থেমে যাবে। সেই রাতে সানভি তার মায়ের পুরনো চিঠিগুলো পড়লেন। একটি চিঠিতে লেখা ছিল, যদি তোমার পড়ানো শিশু উড়তে শুরু করে তবে বুঝবে যে তোমার কাজ সফল হয়েছে, কিন্তু যদি সে ফিরে আসে এবং বলে যে এখন সে অন্য কাউকে উড়াতে চায়, তবে বুঝবে যে তোমার যাত্রা এখনো বাকি। সকালে সানভি সিদ্ধান্ত নিলেন, তিনি কেন্দ্র ছেড়ে যাচ্ছেন না, কিন্তু তিনি এমন একটি দল তৈরি করবেন যা তার মতো করে চিন্তা করা শিক্ষকদের প্রস্তুত করবে। তিনি প্রতি সপ্তাহে একজন নতুন শিক্ষককে প্রশিক্ষণ দিতেন, তাদের শিশুদের ভাষায় কথা বলতে শেখাতেন। এভাবে একটি আন্দোলনের সূচনা হলো। স্লোগান ছাড়া, ব্যানার ছাড়া, শুধু শিশুদের হাসি আর শিক্ষকদের চোখে বিশ্বাস নিয়ে। একদিন অর্জুন দেওয়ালে লিখল, এখন আমরা সবাই নিজেদের গল্প লিখছি। সানভি তাকে দেখলেন এবং বললেন, এবং তোমরা সবাই নিজেদের শিক্ষকও হয়ে উঠছ। 1 বছর কেটে গিয়েছিল। দিল্লির উপশহরে তৈরি সেই ছোট অনন্যা লার্নিং সেন্টারের দেওয়ালগুলো এখন আগের মতো ছিল না। তারা এখন শত শত শিশুর কণ্ঠস্বর, রং, গল্প এবং আশার সাক্ষ্য দিত। সেই কেন্দ্র, যা একসময় একটি পরীক্ষা ছিল, এখন একটি আন্দোলনে পরিণত হয়েছিল। সানভি এখন কেবল সেই কেন্দ্রের পরিচালক ছিলেন না, বরং দেশজুড়ে ছড়িয়ে পড়া একটি বিকল্প শিক্ষা নেটওয়ার্কের নির্মাতা হয়ে উঠেছিলেন। তিনি লার্নিং ফেলো প্রোগ্রাম শুরু করেছিলেন, যার মাধ্যমে তরুণ শিক্ষকদের নির্বাচন করা হতো, প্রশিক্ষণ দেওয়া হতো এবং তারপর দেশের বিভিন্ন অংশে পাঠানো হতো, যেখানে তারা প্রথাগত কাঠামো থেকে বেরিয়ে এসে শিশুদের প্রয়োজন অনুযায়ী পড়াতে পারে। প্রতি মাসে একটি নতুন কেন্দ্র খুলত। প্রতিটি কেন্দ্রে একটা বিষয় সমান থাকত। কোনো ঘণ্টা নেই, কোনো ড্রেস কোড নেই, কোনো ভয় নেই। একদিন দিল্লির প্রধান শিক্ষা সচিব স্বয়ং অনন্যা লার্নিং সেন্টারে পৌঁছালেন। তার সঙ্গে একটি প্রতিনিধি দল ছিল, যাতে নীতি নির্ধারক, বেসরকারি স্কুলের প্রধান এবং শিক্ষাবিদেরা অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কেন্দ্রের পরিদর্শন করলেন, শিশুদের সাথে কথা বললেন এবং সানভির সাথে দীর্ঘ আলোচনা করলেন। যখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিভাবে করলেন, সানভি হেসে উত্তর দিলেন, আমি কোনো অলৌকিক কাজ করিনি। আমি কেবল শিশুর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করেছি, তুমি কিভাবে শিখতে চাও? এই উত্তরটি পুরো ঘরকে শান্ত করে দিল। সেই সন্ধ্যায় অর্জুন বিক্রমকে বলল, বাবা, আমি কি এখন আমার গল্প একটি বইয়ে লিখতে পারি? বিক্রম তাকে দেখলেন এবং বললেন, যদি তুমি মন থেকে লেখো তবে তা হাজার হাজার শিশুর হৃদয়ে পৌঁছাবে। অর্জুন বই লিখতে শুরু করল। তার নাম রাখা হলো আমার ভাষায়। বইটি কোনো ভারী ভরকম সাহিত্য ছিল না। তাতে অর্জুনের স্কেচবুক থেকে বেরানো ছবি ছিল, সেগুলোর নিচে ছোট ছোট বাক্য
চিন্তা এবং অভিজ্ঞতা ছিল। বইয়ে কোথাও কোনো পাঠ ছিল না, শুধু অনুভূতি ছিল। যখন বইটি ছাপা হলো, প্রথম সপ্তাহেই তার 5,000 কপি বিক্রি হয়ে গেল। অভিভাবক, শিক্ষক, ছাত্র সবাই তাকে গ্রহণ করল। কেউ লিখল, এই বইটি কোনো বই নয়, এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পারি। এরই মধ্যে অনভি, সেই 7 বছর বয়সী চুপ মেয়েটি, এখন 9 বছর বয়সী হয়ে গিয়েছিল। সে এখন কেন্দ্রের সবচেয়ে মুখর, সবচেয়ে সৃজনশীল শিশু হয়ে উঠেছিল। একদিন সে মঞ্চে দাঁড়িয়ে নিজের গল্প শোনাল। আগে আমার মনে হতো যে আমি ভেঙে গেছি, কিন্তু দিদি আমাকে বললেন যে আমি ভাঙিনি, শুধু আমার কণ্ঠস্বর খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি নিজের সাথে কথা বলতে পারি, আর যখন আমি নিজের সাথে কথা বলতে পারি তখন পৃথিবীর সাথেও পারি। বিক্রম, যিনি আগে মঞ্চের থেকে দূরে থাকতেন, এখন কেন্দ্রের অনুষ্ঠানে অংশ নিতে শুরু করলেন। কিন্তু তিনি ভাষণ দিতেন না। তিনি শিশুদের সাথে বসে গল্প শুনতেন, ছবি আঁকতেন এবং কখনো কখনো তাদের প্রশ্নের উত্তরও দিতেন না, বরং তাদের ভাবতে বলতেন। তিনি বদলে গিয়েছিলেন। এক সন্ধ্যায় বিক্রম সানভিকে অফিসে ডাকলেন। এখন এই কেন্দ্রটি অনেক বড় হয়ে গেছে, অনেক লোক আমাদের সাথে যুক্ত হতে চায়, কিন্তু আমার ভয় হচ্ছে এটি যেন সেই ব্যবস্থার মতো না হয়ে যায় যা আমরা ভেঙেছিলাম। সানভি বললেন, যতক্ষণ আমরা মনে রাখব যে আমরা কেন শুরু করেছিলাম, ততক্ষণ আমরা পথ হারাব না। তারপর তিনি আস্তে করে যোগ করলেন, কিন্তু হয়তো এখন সময় এসেছে যে আপনি এগিয়ে আসুন। এখন আপনাকে শুধু একজন অর্থদাতা নয়, একজন চিন্তাবিদ হতে হবে। বিক্রম চুপ রইলেন। তারপর বললেন, আপনি কি সাথে চলবেন? সানভি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমি সাথে চলব, তবে হাত ধরে নয়, সহযাত্রীর মতো। সেই কথাটি যেন দুজনের সম্পর্কের সংজ্ঞা হয়ে গেল। সেই বছরের শেষে কেন্দ্রটি 1 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে একটি উৎসবের আয়োজন করল। কোনো মঞ্চ ছিল না, কোনো ভাষণ ছিল না, শুধু শিশুদের গল্প, চিত্র প্রদর্শনী, নাটক এবং বাবা মায়েদের একটি ছোট কর্মশালা ছিল, যার নাম ছিল শুনতে শিখুন। সেই কর্মশালায় একজন বাবা বললেন, আমি আজ প্রথমবারের মতো আমার ছেলের গল্প শুনলাম, না থামিয়ে, না পরামর্শ দিয়ে। একজন মা বললেন, আমি এখন ভয় পাই না যে আমার মেয়ে আলাদা চিন্তা করে, এখন আমার তার উপর গর্ব হয়। অর্জুন, যে এখন 11 বছর বয়সী, মঞ্চে এলো এবং বলল, আমরা সবাই এক ভাষায় কথা বলি না, কিন্তু আমরা সবাই বুঝতে পারি যদি কেউ আমাদের শোনে। তারপর সে হাতে একটি নতুন স্কেচ তুলে নিল। ছবিতে একটি গাছ ছিল, যার শাখাগুলোতে বই নয়, কম্পাস, পেইন্ট ব্রাশ, মাইক্রোফোন এবং মাটির পুতুল ঝোলানো ছিল। সে বলল, এই আমাদের গাছ, এর শুধু জল নয়, বিশ্বাসের প্রয়োজন। হাততালি শব্দ অনেকক্ষণ ধরে শোনা যাচ্ছিল। এই সবের মাঝে সানভি প্রায়শই একা বসে একটি ডায়েরিতে কিছু লিখতেন। তিনি জানতেন যে প্রতিটি আন্দোলনের পিছনে একটি গল্প থাকে, আর তিনি চাইতেন যে এই গল্প যেন কখনো হারিয়ে না যায়। তিনি ডায়েরির প্রথম পাতায় লিখলেন, একটি শিশু ছিল যাকে সবাই দুর্বল মনে করত, কিন্তু সে জগৎকে এই শিক্ষা দিল যে আসল শিক্ষা শোনার মাধ্যমে শুরু হয়। আরও 1 বছর কেটে গেল। অনন্যা লার্নিং সেন্টার এখন শুধু একটি প্রতিষ্ঠান ছিল না, এটি একটি দিকনির্দেশনা হয়ে উঠেছিল। দেশের 7টি রাজ্যে কেন্দ্র খোলা হয়েছিল, শত শত শিক্ষক প্রশিক্ষিত হয়েছিলেন এবং হাজার হাজার শিশুর চোখে এখন ভয় নয়, প্রশ্ন হাসত। কিন্তু এই যাত্রায় সবচেয়ে বড় জয় ছিল নিজের পরিচয়ের স্বীকৃতি। অর্জুন এখন 12 বছর বয়সী হয়ে দিয়েছিল। সে এখন কেবল একজন ছাত্র নয়, বরং একজন তরুণ পথপ্রদর্শক হয়ে উঠেছিল। কেন্দ্রে আসা নতুন শিশুদের সে বুঝত, তাদের নিজের ভাষায় বলতো যে এখানে তারা ভুল নয়, কেবল আলাদা। তার বই আমার ভাষায় এখন 5টি ভাষায় অনুদিত হয়েছিল। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে তা অধ্যয়নের বিষয় হয়ে উঠেছিল। একদিন একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন থেকে আমন্ত্রণ এলো ফিনল্যান্ডে, যেখানে বিশ্বের বিকল্প শিক্ষা মডেলগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। অর্জুন এবং সানভিকে একটি প্যানেলে আমন্ত্রণ জানানো হলো, যেখানে তাদের জিজ্ঞাসা করা হবে যে আপনাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। ফ্লাইটের একদিন আগে সানভি রাতে কেন্দ্রের বারান্দায় বসেছিলেন। বিক্রম তার কাছে এলেন, বললেন, কাল তোমরা যাচ্ছ? হ্যাঁ, সানভি বললেন। অর্জুন খুব উত্তেজিত। সে তার পুরো উপস্থাপনা তৈরি করে নিয়েছে, কিন্তু আমি জানি সে মঞ্চে গিয়ে
অন্য কিছু বলবে। বিক্রম হাসলেন। তার এটাই বিশেষত্ব। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর বিক্রম জিজ্ঞাসা করলেন, কখনো কি তোমার মনে হয়েছে যে এই যাত্রায় তুমি অনেক কিছু ছেড়ে দিয়েছ? সানভি কিছুক্ষণ ভাবলেন। হ্যাঁ, অনেক কিছু ছেড়েছি, কিন্তু যা পেয়েছি তা তার চেয়ে অনেক বেশি। যেমন কারো বিশ্বাস এবং একটি পুরো জীবন যা শুধু ডিগ্রি বা বেতন দিয়ে নয়, কারো চোখে দীপ্তি আনার সাথে যুক্ত। তারপর তিনি আস্তে করে যোগ করলেন, আর যদি কখনো মনে হয় যে কিছু পিছনে রয়ে গেছে, তবে আমি তাকে গল্পে বদলে দেব। পরের দিন সকালে বিমান প্রস্তুত। এই প্রথম অর্জুন বিদেশে যাচ্ছিল। সানভি তার সাথে ছিলেন, কিন্তু এবার তার ভূমিকা কেবল একজন সহযাত্রীর ছিল। সম্মেলনে যখন অর্জুন মঞ্চে পৌঁছাল, আয়োজক বললেন, আপনি আজ যে অভিজ্ঞতাটি ভাগ করে নেবেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। অর্জুন মাইক নিল, কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমার মনে হতো যে আমি ভুল, কারণ আমি অন্যদের মতো চিন্তা করতাম না। বই আমার জন্য ভারী ছিল, শব্দ ভয় দেখাত, কিন্তু তারপর কেউ আমার কথা শুনল। আমাকে না বদলে তিনি আমাকে আমার ভাষায় বোঝালেন। আমি কোনো শিক্ষক নই, না কোনো বিশেষজ্ঞ, কিন্তু আমি জানি যে যখন কোনো শিশু চুপ থাকে, তার মানে এই নয় যে তার কিছু বলার নেই। এর মানে হলো যে সে সেই ভাষায় চিন্তা করছে না যা আপনারা ঠিক করেছেন। সে পকেট থেকে একটি নতুন স্কেচ বের করল। এবার ছবিতে একটি আয়না ছিল, যাতে একটি শিশু নিজেকে দেখছিল, কিন্তু আয়নায় দেখা মুখটি ছিল একজন শিক্ষকের। এই আমার স্বপ্ন, যে প্রতিটি শিশু যখন নিজেকে দেখবে তখন তার মনে হবে যে সে নিজেকে শেখাতে পারে। পুরো মিলনাতনে হাততালির শব্দ অনেকক্ষণ ধরে চলতে থাকল। সম্মেলনের পর একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অনন্যা লার্নিং সেন্টারের মডেল এর উপর ডকুমেন্টারি বানানোর প্রস্তাব দিল। যখন দলটি দিল্লিতে এলো, তারা সানভিকে জিজ্ঞাসা করল, আপনি এই যাত্রা কেন শুরু করলেন? সানভি হেসে বললেন, আমি করিনি, একটি শিশুর নীরবতা আমাকে টেনে নিয়ে গিয়েছিল, আর আমি চলতে শুরু করেছিলাম। তারপর তারা জিজ্ঞাসা করলেন, আর এখন? সানভি দিগন্তের দিকে তাকিয়ে বললেন, এখন আমি থামিনি, কিন্তু এখন আমি একা নই। ডকুমেন্টারিটির নাম রাখা হলো যেখানে শিশুরা কথা বলে। কয়েক মাস পরে কেন্দ্রে একটি বিশেষ আয়োজন হলো। এটি ছিল অনন্যার মৃত্যুবার্ষিকী। প্রথমবারের মতো কেন্দ্রে একটি ছোট পাঠাগার খোলা হলো, যার নাম ছিল অনন্যার জানালা। এই সেই জানালা ছিল যেখানে বসে অর্জুন একসময় বাইরে তাকিয়ে থাকত। এখন সেই জানালা জ্ঞান, গল্প এবং আশার প্রতীক হয়ে উঠেছিল। উদ্বোধনের সময় অর্জুন একটি চিঠি পড়ল যা সে নিজের জন্য লিখেছিল 3 বছর আগে। প্রিয় অর্জুন, যদি কখনো তোমার মনে হয় যে তুমি কারো চেয়ে কম, তবে এই চিঠিটি পড়ো। তুমি দুর্বল নও, তুমি আলাদা, তুমি বিশেষ, এবং একদিন পৃথিবী তোমাকে সেভাবেই গ্রহণ করবে যেমন তুমি, যদি তুমি প্রথমে নিজেকে গ্রহণ করো। সেই চিঠির পর ঘরে কোনো শব্দ ছিল না, শুধু নীরবতা ছিল, গভীর, স্বীকৃতিপূর্ণ, পরিবর্তনশীল সময়ের সাক্ষী। তারপর সবাই একটি দেওয়ালে নিজেদের হাতের ছাপ রাখল। একটি মেয়ে লিখল, আমার কথা বলতে ভয় লাগে না এখন। একটি ছেলে লিখল, আমি এখন নিজেকে ঘৃণা করি না। বিক্রম লিখলেন, আমি বাবা হতে এখন শিখেছি। সানভি কিছু লেখেননি, তিনি শুধু একটি কোণ বেছে নিলেন এবং সেখানে একটি শব্দ লিখলেন, শুরু।